আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে 19 মে 2026। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান যে রাষ্ট্র, আমাদের বাংলাদেশ রাষ্ট্রটি রয়েছে, এই রাষ্ট্রের যে বর্তমান যে সার্বভৌমত্ব এবং সামরিক শক্তি, এটা নিয়ে যে একটা সংখ্যা এবং একটা উত্তেজনা মুহূর্ত রয়েছে। হয়তো মানুষ এই বিষয়গুলো সম্পর্কে খবর রাখে না, বিধায় তারা জানে না বাংলাদেশে এখন একটা উত্তেজনার সময় রয়েছে। এটা আমরা বুঝি, যারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে তারা এই বিষয়গুলো ভালো বুঝবে। তারেক রহমান সরকার গতকাল যে নিউজটা আমরা কনফার্ম হয়েছি সেটা হচ্ছে তিনি জেট-সি যুদ্ধবিমান, এবং তার আগের দিন আমরা কনফার্ম হয়েছি তিনি JF-70 থান্ডার ব্লক 3 পাকিস্তান থেকে ক্রয় করতে যাচ্ছে। এবং এটার যেই সিমুল যেটাকে বলা হয় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা দিয়ে আপনি এআই প্রযুক্তির মাধ্যমে এই সিমুলটা দিয়ে আপনি যুদ্ধের যেই একটা ফাইটার জেট উড়ানোর পর, ফাইটার জেটটা ফ্লাই করার পর আপনি শত্রুর সাথে কীভাবে ডগ ফাইট করবেন, যুদ্ধ করবেন, এটার যে প্রসেসটা কৃত্রিমভাবে আপনি যুদ্ধ করতে পারবেন এবং শত্রুর বিমানকে হামলা করতে পারবেন, এবং এই বিমান চালানোর যে দক্ষতা, এটা আপনি কৃত্রিমভাবে অর্জন করতে পারবেন। পৃথিবীতে একাধিক রাষ্ট্র রয়েছে যারা তাদের বিমান বিক্রি করার আগে বর্তমানে সিমুল বিক্রি করে। এখন এই সিমুল বাংলাদেশ পেয়েছে। এখন ভারতের দিল্লি আপত্তি খুবই বেশি, কারণ এই JF-70 থান্ডার দিয়ে S-400 একটা এয়ার ডিফেন্স সিস্টেমের লঞ্চার ক্রুজ মিসাইল দিয়ে পাকিস্তান 2025 সালের মে মাসে ধ্বংস করে। ভারতের ভয় এইখানেই। এখন ভারত চাচ্ছে না বাংলাদেশ এই আধুনিক যুদ্ধবিমান পাক, এবং তারেক রহমান সরকার যে ভুলটা করেছে, কারণ হয়তো এই বিষয়টা আমি জানি না কে কীভাবে নেবে, কারণ এই সরকারের যে কূটনীতিক বিভিন্ন বিষয় মহল, এগুলো গোপনীয়তা রক্ষা করতে হয়। বিশেষ করে কোনো রাষ্ট্রের পাশে যদি একটি সন্ত্রাসী, আতঙ্কবাদী, আগ্রাসী, দাদাগিরি, আধিপত্য বিস্তারকারী রাষ্ট্র থাকে এবং এই রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রাকে বারবার থামিয়ে দেয়, এরকম শত্রু রাষ্ট্র থাকলে ওই রাষ্ট্রগুলো থেকে রাষ্ট্রের গোপনীয় নথিপত্র, গোপন চুক্তি, কেনাকাটা, এগুলো গোপন রাখতে হয়, হিট করে রাখতে হয়, গোপন করে রাখতে হয়। কিন্তু তারেক রহমান সরকার কি করলেন? এটা গোপন করলেন না। ফট করে তিনি বলে দিলেন যে আমরা JF-70 থান্ডার যুদ্ধবিমান ক্রয় করছি। আরে ভাই, এটা গোপন রাখলেই তো পারতেন। আপনার কে বলতো যে আপনি যুদ্ধবিমান ক্রয় করেন না কি করেন? কারণ যুদ্ধবিমান কেনা আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন আমি বলি। বাংলাদেশে বিগত 17 থেকে 18 বছর, অন্তর্বর্তী সরকারের 1.5 বছর নিয়ে 19 বছর চলে যায়, বিগত 19 বছরে বাংলাদেশ কোনো যুদ্ধবিমান ক্রয় করে নাই, এবং যেগুলো ক্রয় করেছে সেগুলো হচ্ছে সব থার্ড প্রজন্মের যুদ্ধবিমান, মানে তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান। এবং এর ভিতরে এর ভিতরে F-7 যে যুদ্ধবিমানটি বাংলাদেশ ক্রয় করেছে, এটা হচ্ছে চীন থেকে। চীনটার প্রযুক্তিটা নিয়েছে রাশিয়ার MiG-21 থেকে। তো চীনা যে ভেরিয়েন্ট, এটা হচ্ছে F-7। এই F-7কে পৃথিবীতে বলা হয় মরণ কফিন, যেটাকে বলা হয়। এবং এই যুদ্ধবিমানটি ক্রাশ করেছে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে। এটা আপনারা জানেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে অনেকগুলো শিশু মারা গিয়েছিল এই যুদ্ধবিমানটি ক্রাশ করার কারণে। এই বিষয়টা আপনাদের জানা উচিত। এবং এই এই যুদ্ধবিমান সহ বাংলাদেশ Yak-130 একটি যুদ্ধবিমান কয়েকটি ক্রাশ হয়েছে। এইগুলো যে ক্রাশটা হয়েছে, এগুলোর পিছনে আরও অনেক তথ্য রয়েছে, যেগুলো এখানে বলতে চাচ্ছি না। কিছু ক্রাশ হয়েছে, কিছু কিছু ক্রাশ করানো হয়েছে, এগুলো পরে বলবো। এখন JF-70 থান্ডার যুদ্ধবিমানটা আমরা F-7 এর রিপ্লেসমেন্ট করতে পারি, কিন্তু বাংলাদেশের যে পৃথিবীর সাথে, এই সময়ের সাথে, প্রযুক্তির সাথে মিলিয়ে, যুগের সাথে তাল মিলিয়ে যদি আপনাকে সামরিক শক্তিকে, অবকাঠামোকে শক্তিশালী করতে হয়, তাহলে আপনার প্রয়োজন জেট-সি মতো আপডেট যুদ্ধবিমান, তারপরে F-60 একটি আপডেট যুদ্ধবিমান। বর্তমান পৃথিবীতে কিন্তু আমরা F-60 ক্রয় করলে যে সমস্যা হবে, এটার মূল্য অনেক বেশি, মেনটেন্যান্স ব্যয় দেবে না, সুসকোট দেবে না, এবং আমেরিকা বিভিন্ন শর্ত দেবে। এই কারণে আমেরিকা থেকে কেনা থেকে না কিনা বহুত ভালো। তারপর যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ এই 19 বছরে যে যুদ্ধবিমান ক্রয় করেছে, তাদের ভিতরে কয়েকটা প্রশিক্ষণ যুদ্ধবিমান আর MiG-29 যুদ্ধবিমানটি হাসিনা ক্রয় করেছে 8টির ভিতরে বর্তমান 6টি চলে, আর 2টির অবস্থা খুবই খারাপ। তাও সেখানে 400 কোটি টাকার মতো দুর্নীতি করেছে দুদক। তখন এটা প্রকাশ করাতে দুদকের কর্মকর্তাকে তার কিছু চুক্ত করে, এবং পাশাপাশি তাকে বিভিন্ন হুমকি দামকি দেয় হাসিনা সরকার আমলে। তো MiG-29 ক্রয় করেছে, কিন্তু দুঃখের ব্যাপার, আপনি জানেন যুদ্ধবিমানের কাজ হচ্ছে আরেকটা যুদ্ধবিমানের সাথে ডগ ফাইট করা। এটা হচ্ছে যুদ্ধবিমানের কাজ। এই ডগ ফাইট করতে হলে, আপনি যুদ্ধবিমানকে ভূপাতিত করতে হলে এয়ার টু এয়ার মিসাইল প্রয়োজন, বা আকাশ থেকে আকাশে ভূপাতিত মিসাইল যেটাকে বলা হয়। বাংলাদেশ কি করেছে? রাশিয়া থেকে যুদ্ধবিমান ক্রয় করেছে, কিন্তু কোনো এয়ার টু এয়ার মিসাইল ক্রয় করে না। এবং এয়ার টু এয়ার মিসাইল আপনার যে যুদ্ধবিমানের হার্ড পয়েন্ট ওখানে লাগাতে হয়, এরকম কোনো অপশনই রাখে নাই। বাংলাদেশ কিছু রকেট ছাড়তে পারবে এরকম অপশন রেখেছে। আর ভাই, অ্যাটাক হেলিকপ্টার যাচ্ছে ভালো। শেখ হাসিনা এই বাংলাদেশের প্রতিরক্ষাটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে গেছে। যারা ভালো ভালো পাইলট ছিল তাদের হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। চাকরি এখন হত্যা করতে পারছে না, এখন জঙ্গি জঙ্গি কথা বলছে বিমানবন্দরে। কোনো জঙ্গি নেই, আমি লিখিত দিলাম আপনাদের। এখন যে সমস্যাটা, JF-70 থান্ডার ক্রয় করছে বাংলাদেশ, পাকিস্তানের বিভিন্ন ব্যক্তিবর্গ আছে, সেনা প্রধান মার্শাল আসিফ সাহ, যিনাকে আমরা পাকিস্তানের একজন সেনাপ্রধান, সে খুব ভালো একজন সেনাপ্রধান, সে বাংলাদেশে আসছে। তার আশাটাকে কেন্দ্র করে ভারতের ঘুম নেই, হারাম হয়ে গেছে ভারতের ঘুম। এখন ভারত যে কাজটা করছে, চাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খারাপ করে যে কোনো মুহূর্তে বাংলাদেশে ভারত হামলা করবে। এই বিষয়টা আমরা 2024 সাল থেকে বলে আসছি যে ভারত যে কোনো সময় বাংলাদেশ হামলা করবে। দুঃখের ব্যাপার হচ্ছে, আমাদের এই বিষয়গুলো এই দেশ বা জাতি কেউই তা গ্রহণ করে না। আমরা হচ্ছে এই দেশের
মানে এই দেশের কি বলবো অপদার্থ মানুষগুলির ভিতরে। তো এখন আমি যে একটা নিউজ পেলাম যে সিলেট সীমানায় বিএসএফকে গুলি করেছে কে, সরি বিজিবিকে গুলি করেছে বিএসএফ, পাশাপাশি বিজিবিও পাল্টা গুলি করেছে, যেটাকে বলা হয় যুদ্ধের মধ্যে তুমি আমাকে অ্যাটাক করেছো আমিও তোমাকে অ্যাটাক করবো, মানে শক্তি প্রদর্শন করা যায়, তুমি করলে আমিও করতে পারি। কিন্তু এখানে কি একটা যুদ্ধের আভাস পাচ্ছেন না? এই মুহূর্তে একটা নিউজ পেলাম যে ভারতীয় দূতাবাসের পাশে ভারতীয় দূতাবাসের এক কর্মীর লাশ পাওয়া গিয়ে আছে। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ভারত বাংলাদেশে যুদ্ধ করতে চায় এবং যে কোনো মুহূর্তে হামলা করবে বাংলাদেশে। এখন বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশে নেই কোনো এয়ার ডিফেন্স সিস্টেম, নেই কোনো ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম, আছে শুধু 1971-এর চেতনা। এখন তারেক রহমান সরকারের যে জিনিসটা সর্বপ্রথম করণীয়, তারেক রহমান সরকারের যে জিনিসটা সর্বপ্রথম করণীয় সেইটা হচ্ছে এই মুহূর্তে চীনের সাথে আরেকটা সামরিক চুক্তিতে যাওয়া, যেটা পাশাপাশি আরও আছে বিস্তারিত, আমি এগুলো বলছি না এখানে। এবং আরেকটা চুক্তি করতে হবে, একটা নয় আরেকটা চুক্তি, সামরিক চুক্তির পাশাপাশি সেটা হবে চীন বাংলাদেশ চুক্তি, যেখানে বাংলাদেশে কখনো যদি ভারত হামলা করে চীন এই বাংলাদেশকে সহযোগিতা করবে এবং বাংলাদেশের যুদ্ধ করবে। এটাকে বলে একপাক্ষিক চুক্তি। আর দ্বিপাক্ষিক চুক্তিগুলো হচ্ছে চীনে কেউ কোনো দ্বারা রাষ্ট্র হামলা করলে আমরা চীনের হয়ে করবো, আবার বাংলাদেশে কোনো রাষ্ট্র হামলা করলে চীন করবে। কিন্তু ভাই এটা তো হবে না, কারণ আমাদের তো সামরিক শক্তি নেই। তো আমরা সকলের সাথে সম্পর্ক রাখতে চাই। এখানে একপাক্ষিক যেটাকে চুক্তি বলা হয়, এরকম একটা চুক্তি করতে হবে। পাকিস্তানের সাথে করতে পারে, তুর্কির সাথে করতে পারে। যদি তারেক রহমান সরকার, যদি বাংলাদেশে কোনো হামলা হয়, ভারত যদি কোনো হামলা করে, সরকার টিকবে না। কেন? আর ভাই বাংলাদেশ থাকলেন আপনি সরকার থাকতেন, ক্ষমতায় থাকতেন। এখন বাংলাদেশ নেই, আপনি কোথায় ক্ষমতায় থাকবেন? যুদ্ধকালীন সময় কি বাংলাদেশে কে ক্ষমতায় আছে, কে করবে? কারণ আজকে এই 19টা বছর বাংলাদেশ কোনো সামরিকভাবে কোনো ধরনের কেনাকাটা করে নাই। এমনকি 2020 থেকে 2023 সালের 6-7 মাস পর্যন্ত বাংলাদেশ সামরিকভাবে কোনো ধরনের সমরাস্ত্র ক্রয় করে নাই। সবচেয়ে আজব বিষয় হচ্ছে এটা, একটা বুলেটও ক্রয় করে নাই বিদেশ থেকে। এটা আপনারা হয়তো আমি বাবা দেবো, কারণ আমাদের স্বাধীনতার চেতনা আছে, আর কি চাই। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের চীনের সাথে একটা ভয়ঙ্কর চুক্তি করতে হবে। এই চুক্তিটা করতে হলে আমাদের মতো যারা ভারতের আগ্রাসন, আধিপত্য এবং হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে কাজ করেছি তারা থাকতে হবে। এবং সেনাবাহিনীকে বলতে চাই, ভাই ভুল ত্রুটি সবারই থাকে, ভুল করেছেন ক্ষমা করবো, কারণ আপনারা আমার দেশের সৈনিক। মেজর জেনারেল জালাল সব ক্ষমা, কোনো কথা নেই, কারণ সবার আগে বাংলাদেশ, এই কথায় আমরা সকলে এক। ভারতকে ঠেকাতে হলে আমাদের সকলকে ঐক্য হতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে স্ট্রং পজিশনে যেতে, এবং সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্স প্রত্যেককে এই মুহূর্তে সরকারকে হিউজ পরিমাণ চাপ দিতে হবে যে আমাদের বাজেটদের এই জিনিসগুলো করতে চুক্তি করতে ইমার্জেন্সি। এমনকি এই মুহূর্তে কোনো সমরাস্ত্র আমরা এইভাবে ক্রয় করতে পারবো না, এখন ক্রয় করবো 2027 সালে 28 সালে সমরাস্ত্র আসবে না। আমাকে চুক্তি করতে হবে এভাবে যে তোমার রাষ্ট্রে 2025 সাল থেকে 26 সাল পর্যন্ত বা 2026 সালের এই 6 মাসে কয়টা জেটেন্সি তৈরি করেছো? সে বলবে এতটা, 5টা, 20টা, 30টা, হ্যাঁ 30টা, তুমি 30টা আমাকে দিয়ে দাও, আমার লাগবে। এইভাবে চুক্তি করতে, ইমার্জেন্সি চুক্তি যেগুলোকে বলা হয়, এই ইমার্জেন্সি চুক্তি সেই সকল রাষ্ট্রগুলোর সাথে করা যায় যাদের সাথে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক পাবো, যেমন চীন, পাকিস্তান, তুরস্ক। এছাড়া বাংলাদেশের ইমার্জেন্সি চুক্তি করার মতো কোনো রাষ্ট্র নেই। কেন নেই? ইমার্জেন্সি চুক্তি করতে গেলে ভারত সেখানে বাধা দেবে। বাধা দিলে কি হবে? চীনকে বাধা দিলে চীন তো ভুলেও বাধা শুনবে না, পাকিস্তানকে আরো আগে না, তুর্কিকে দিলে আরো আগে না। কিন্তু এখন যদি আপনি ইমার্জেন্সি চুক্তি করতে যান পশ্চিমের সাথে, ভারত বলে তোমার সাথে আমি $500 বিলিয়ন চুক্তি করেছি কিছুদিন আগে, তুমি বাংলাদেশকে এগুলো দিচ্ছ কয় $10 বিলিয়ন, $10 বিলিয়ন তোমার চুক্তি বাদ। এখন আমেরিকা দেবে না বাংলাদেশকে এরকম কোনো সমরাস্ত্র, তখন কি করবে? বাংলাদেশ ইউরোপ অপশন যায়, ইউরোপ অপশন দেবে না। সাউথ কোরিয়াতে গেলে দেবে না, সাউথ কোরিয়ার সাথে ভারতের একটা বড় ধরনের চুক্তি হচ্ছে, সামরিক চুক্তি হবে, এমনকি একটা দরপত্র হয়েছে। জাপানের সাথেও হচ্ছে, সাউথ কোরিয়ার সাথে হচ্ছে। তাহলে আপনি কার সাথে পারবেন? চীন, রাশিয়া দেবে। রাশিয়া সমরাস্ত্র সবচেয়ে বেশি ভারতের কাছে বিক্রি করে, একমাত্র চীন, পাকিস্তান, তুরস্ক ছাড়া। এই মুহূর্তে আমাকে বড় ধরনের ইমার্জেন্সি সমরাস্ত্র দিয়ে সাপোর্ট কেউ করতে পারবেন। এখানে আপনি যদি চীনের অপশন যান, চীনকে জীবনে এই জিনিসগুলো প্রয়োজন, একটা বড় প্যাকেজ তুমি আমাকে দিবা, তোমাকে আমি আগামী বছর থেকে 10 বছরের মেয়াদে কিস্তিতে দিবা, আমাকে অস্ত্র দিবে 1 বছরের ভিতরে, এই বা 6 মাসের ভিতরে অস্ত্রগুলো দিবা, আমি তোমাকে 10 বছরে এই ঋণ পরিশোধ করে দেবো, বছর বছর। চীনের সাথে করতে পারে, পাকিস্তানের করতে পারে, তুর্কির সাথে করতে পারে। এছাড়া বাংলাদেশ সামরিকভাবে মিডল ইস্ট যুক্তি পারে, মিডল ইস্টে বিশেষ করে সৌদির সাথে চুক্তি করতে পারে। এছাড়া বাংলাদেশ নামক রাষ্ট্রকে কোনো শালায় ওর বালও দেবে না এই রাষ্ট্রগুলো ছাড়া, বলে দিলাম। যাই ডাকার থেকে বললাম। এখন ভারত বাংলাদেশে যে কোনো সময় একটা ভয়ঙ্কর হামলা করবে। কোথায় করবে? আমি বলি, একটা রাষ্ট্রে হামলা করতে তার মেরুদণ্ডগুলোকে হামলা করতে, বাংলাদেশ পোর্টে করবে, মানে বন্দর করবে, সর্বপ্রথম এয়ারপোর্টে করবে, এয়ারপোর্ট, তারপরে বন্দর, তারপরে এয়ারফোর্সের হেডকোয়ার্টার, তারপরে আপনার নৌবাহিনীর হেডকোয়ার্টার, তারপরে বিমান বাহিনীর হেডকোয়ার্টার তো বললামই, পাশাপাশি সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে সেগুলোতে সর্বপ্রথম ভারত হামলা করবে। কারণ ভারত জানে বাংলাদেশ সাথে যুদ্ধ করে পারবো না শুধু সেনাবাহিনীর সাথে, নেভি তো এটা তো পারবোই না। কারণ ভারতের সাথে কেন পারবো না? নেভির কাছে FM-19 একটা মিসাইল রয়েছে যেটা রেঞ্জ 15 কিলোমিটার, ভারতের কাছে ব্রাহ্মস রেঞ্জ হচ্ছে 1,500 কিলোমিটার। আমরা আছে শুধু স্বাধীনতার চেতনা নামক একটা বাল। আল্লাহর কসম করবো কোনোদিন যদি বাংলাদেশ কোনো ক্ষমতায় যায়, স্বাধীনতার চেতনার মারে চুদবো খানকির পোলা, পুরো জাতির উপর মেরে দিছে। হয়তো বাজে ভাষা ইউজ করে এখানে ঠিক হয়নি। আপনার এই মুহূর্তে বাংলাদেশ যদি ভারতের সাথে কোনো সংঘাত বা যুদ্ধে যায়, কখনো ভারতের সাথে এই যুদ্ধে বাংলাদেশ ফিরে আসতে পারবে না। একমাত্র উপায় হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তিগুলা। কিভাবে? চীনের সাথে, তুরস্কের সাথে, পাকিস্তানের সাথে, 3 দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করলে, দ্বিপাক্ষিক চুক্তি মানে একপাক্ষিক চুক্তি যে বাংলাদেশে কোনো রাষ্ট্র হামলা করলে চীন বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে,
শেষ। আর বর্ডারে কোনো সমস্যা হলে চীন আসবে, একমাত্র চীনের সাথে চুক্তি করলে এনাফ। নো আমেরিকা, আমেরিকা নট সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অনলি সুপার পাওয়ার চায়না। চীনের কাছে এমন এক বিশেষ কম্পিউটার রয়েছে যা দিয়ে 6000 কিলোমিটার দূরের যে কোনো বস্তুকে জ্যামিং, হ্যাকিং, ট্র্যাকিং করা যায়। এবং এই কম্পিউটারের সাথে স্যাটেলাইট কমিউনিকেশন সহ সারা পৃথিবীকে চীন যদি বর্তমানে পশ্চিম মানে আমেরিকার সাথে কোনো যুদ্ধে জড়ায়, কোনো নিউক্লিয়ার ওয়েপেন্স মানে পারমাণবিক বোমা, কোনো মিসাইল, কোনো বিমান হামলা, কোনো মানে আপনার সামরিকভাবে যত কিছু সাবমেরিন বলেন, করবেট বলেন, ডেস্ট্রয়ার বলেন, ফ্রিগেট বলেন, যা কিছু আছে চীনের কাছে সব কোনো কিছুতে হামলা করতে পারে। অনলি একটা কম্পিউটারে যথেষ্ট আমেরিকাকে জায়গায় বসাই দিতে। আর চীন যদি বাংলাদেশে হয়ে থাকে এরকম চুক্তি করে কিচ্ছু করে ভারত কোনো হামলাই করতে পারে না চীনের। চীন খালি বলবে যুদ্ধ অফ করো, অফ করো নয়, একবার খালি জ্যামিং করা শুরু করবে, ভারতের নেটওয়ার্ক, ভারতের সার্বজনীন সব জ্যামিং হয়ে যাবে, সব ট্র্যাকিং হয়ে যাবে, সব সব হ্যাকিং হয়ে যাবে, সকল তথ্য চীনের কাছে চলে যাবে। এমন ভয়ঙ্কর কম্পিউটার চীনের কাছে রয়েছে, যাকে আমরা নাম দিয়েছি, একটা নামটা খেলাচ্ছে না, ওয়ার্ল্ডের টপ দ্য ফাদার কম্পিউটার, নামটা হচ্ছে কম্পিউটার ফাদার যেটাকে বলা হয়। কম্পিউটারের একটা মানে পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে এই কম্পিউটার তৈরি। এবং আমরা শুনতে পাচ্ছি চীনের কাছে এরকম একাধিক কম্পিউটার রয়েছে, এবং এক একটা কম্পিউটার বাংলাদেশে 10টা বড় বড় টাওয়ারকে একসাথে করলে একটা কম্পিউটার হবে। এত বড় কম্পিউটার, এগুলোর প্রসেস এত কিছু চীনের কাছে রয়েছে। চীন এগুলো নিরাপত্তায় সর্বজনীনভাবে প্রস্তুত, এবং এগুলো দিয়ে আমরা বাঁচতে পারবো। এবং দেখবেন এই কয়েকদিনের ভিতরে বা সামনে এই ভারত বাংলাদেশে সীমানায় হামলা চালাবে, মিসাইল মারবে, মোটর শেল মারবে। মিসাইল মেরে যদি আপনার যে এয়ার ডিফেন্স ডিটেক্ট করে আউট করে দেন, বলবে ও তোমাদের কাছে আমরা ভুলে চলে গেছে মিসাইল। আপনারা দেখেন 2022 সালে পাকিস্তানি মিসাইল মেরে বলছে আমাদের মিসাইল পরীক্ষা করছিলাম, সেই মিসাইল ভরে পাকিস্তানে চলে গেছে, সরি শালার করে শালার। এরা এরকম করে ভারত আপনাকে হামলা করবে, ভয়ঙ্কর লেভেল হামলা করবে, আপনি এটা নিঃশ্বাস নিতে পারবেন না। কারণ ভারত জানে এখন আপনি যদি চুক্তি করেন নিঃশ্বাস নিতে পারবেন না, তো পাকিস্তান জড়াবে, চায়না জড়াবে, তুর্কি জড়াবে, এনাফ এনাফ এনাফ, চুক্তি এখানে শেষ। আর তারেক রহমান সরকার, আমি জানি না কোনোদিন ওনার সাথে দেখা করতে পারবো কিনা, যেহেতু আল্লাহ জ্ঞান দিয়েছে 5 বছর ভারতের আগ্রাসন আধিপত্য হাসিনা ফেসিবাদের এগেইনস্টে কাজ করেছি। যদি কখনো সুযোগ হয়, আমি আবার বলছি, যদি কখনো সুযোগ হয়, আমি আমার স্থান থেকে আবার নতুন করি বাংলাদেশকে গড়ার জন্য কাজ করবো ইনশাল্লাহ। এবং তারেক রহমান সরকারকে আমি সকল ধরনের জ্ঞান আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে আমি তাকে দিতে পারবো, ডিফেন্সে দিতে পারবো, পলিটিক্সে দিতে পারবো, আর রাষ্ট্রের যে উন্নয়ন কাঠামো সেখানে দিতে পারবো, শিক্ষা খাতে দিতে পারবো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে, তো দিতে পারবো। কিন্তু সরকার কাছে তো আমি যাইতে পারবো না, সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এটা। আমি একটা রাষ্ট্রের জনগণ হওয়া সত্ত্বেও, জুলাই যুদ্ধ হওয়া সত্ত্বেও আমি সরকারের কাছে যেতে পারছি না, কারণ সরকারের যে আমলাতন্ত্র আর দালাল, বা যাদেরকে বলা হয় দালাল বলা হয়, বা পাঁচাটা ব্যক্তিগণ, এরা এত বেশি বলার বাইরে। আপনি কিভাবে যাবেন তারেক রহমান স্যারের সাথে দেখা করার জন্য? ব্যক্তি তারেক অমায়িক পার্সন, কারণ তার কার্যক্রম এটাই দেখছি। এবং দল এবং তারেক রহমান সেম নয়। তারেক রহমান ব্যক্তি, কারণ তার মনে রাখতে হবে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তারেক রহমান স্যার, তাকে জিয়াউর রহমান হতে হলে আর অনেক পদক্ষেপ নিতে হবে। এক, দ্বিতীয়, তাকে জিয়াউর রহমান থেকে শিক্ষা নিতে হবে, কারণ যে সেনাবাহিনী থেকে জিয়াউর রহমান উঠে এসেছে সেই সেনাবাহিনী থেকেই জিয়াউর রহমান হত্যা করেছে ভারতের রয়ের পরিকল্পনা অনুযায়ী। তাই আমি বলতে চাই তারেক রহমানকে, আপনার নিরাপত্তা বৃদ্ধি করুন, আপনার স্ট্যাটাস স্ট্রংলি করুন, আপনার কার্যক্রম আরও স্ট্রং করুন। মনে রাখবেন, রাষ্ট্রের জন্য কাজ করবেন, জনগণ আপনার জন্য জীবন দেবে। এমনকি জনগণ চাইলেই ক্ষমতায় থাকতে পারবেন। ক্ষমতা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, যেটা জনগণের মাধ্যমে আপনি ক্ষমতায় গিয়েছেন। আমরা আপনাকে সমর্থন করি, আপনাকে প্রশংসা করি, আপনার জন্য দোয়া করি। কিন্তু যদি রাষ্ট্রের কোনো স্বার্থে ব্যাঘাত করে, আমি কাউকে দেখি না, কে তারেক রহমান, কে পিনাকি, কে ইলিয়াস, কে আমির জামাত, শফিকুর রহমান, কে হেফাজতের লিডার, কে কি, কোনো সিদ্ধান্ত যদি কোনো সময় রাষ্ট্রের বিরুদ্ধে যায়, বা রাষ্ট্রের কোনো রাজনৈতিক বা একটা শক্তির এগেনস্টে, রাষ্ট্রের জন্য পজিটিভ শক্তি, এটার এগেনস্টে কোনো সিদ্ধান্ত দেয়, সে যেই হোক, আমার গালি থেকে, আমার থেকে, ওয়াজ নসিহত থেকে কেউ বাঁচতে পারে না। তো আমি চাই তারেক রহমান স্যারকে তার সকল ধরনের সহযোগিতা করতে, এবং তিনাকে মনে রাখতে হবে তার পিতা মতো তাকে হতে হবে, এবং এটা হতে হলে তাকে আরও কাজ করতে হবে, আরও সময় তাকে দেশের জন্য দিতে হবে, আমাদের ছোট তারেক রহমানকে, এবং তাকে তার পিতা থেকে শিক্ষা দিতে হবে। পাশাপাশি তারেক রহমানের উচিত এই মুহূর্তে দেশের জন্য বেশি বেশি কাজ করা, পাশাপাশি তার পিতা থেকে শিক্ষা নেওয়া এবং পিতার পলিসিগুলো মানা। এবং আমাদের মতো যারা বিগত 15 বছর হাসিনা ফেসিস্টের এগেনস্টে কাজ করেছি, ভারতের আগ্রাসন আধিপত্য হাসিনা ফেসিবাদের এগেনস্টে কাজ করেছি, যাকে বলা হয় গুপ্ত, আমাদেরকে যদি নেয়, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে তাকে আমরা সহযোগিতা করতে পারবো। আশা করি বাংলাদেশের জন্য এই মুহূর্তে সময়টা মোটেও ভালো যাবে না। এর জন্য সামরিক চুক্তিগুলো, ইমার্জেন্সি সামরিক চুক্তি করতে হবে। এইটাই আমাদের এখন পথ, তাহলে সামনে মৃত্যুর ফাঁদ, আর ভারতের গোলামি, দাসত্ব এবং ছাড়া কিছুই দেখছি না। এখনই পদক্ষেপ নেওয়া উচিত। এটা ঠিক, আমার বাঙালির একটা খুবই নিকৃষ্ট একটা জাতি, আমরা হচ্ছে মাদারচোদ কোয়ালিটির জাতি, হয়তো বা ইয়ে মনে করবেন না। বাংলাদেশের হিস্ট্রিতে ইউনুস সরকার আমলে যে 1.5 বছর গিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে সোনালি সময় গিয়েছে। ওই সময়টা আমরা ভারতের ভিতর থেকে, ভারতের আগ্রাসন আধিপত্যের ভিতর থেকে বের হয়ে আসতে পারতাম, পারি নাই। এই এনসিবির মাদারচোদেরা আওলাজোলা কাম করছে, শহরের বাচ্চারা আকাম কুকাম করে শালারা কি করছে, নিজেরা পয়সা বানাইছে। আমরা
অন্তত 5 আগস্টের পর থেকে 8 আগস্টে যখন অন্তর্বর্তী সরকার হয়েছে তখন ইচ্ছা ছিল ভারতের আগ্রাসন আধিপত্য হাসিনা ফেসিবাদকে নির্মূল করা, প্রশাসনকে সংস্কার করা, মিডিয়াকে সংস্কার করা, সংবিধানকে সংস্কার করা এবং নতুন একটা সংবিধান প্রণয়ন করা, তারপরে রাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি করা, রাষ্ট্রের অর্থনীতিকে বৃদ্ধি করা, রাষ্ট্রের করাপশন 0% নিয়ে আসা, এই যে বিষয়গুলো ছিল আমাদের, এইগুলো নিয়ে আমরা প্রচণ্ড কাজ করার চেষ্টা করেছি কিন্তু পারি নাই। এই ইউনূস সরকারের 1.5 বছর এই উপদেষ্টারা ছিল নাম্বার 1 বাজে একটা কোয়ালিটির উপদেষ্টা। তাদের কারণে আজকে আমাদের দেশ জাতি এই সমস্যায় পড়েছে। এর জন্য আমরা নিজেরা দায়ী। আমি আবার বলছি, এর জন্য আমরা নিজেরা দায়ী। যেই শহরের বাচ্চারা ক্ষমতায় গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, সেই শহরের বাচ্চা 2 নম্বরই করছে। তো আমি কি করবো বলেন তো? দেশ জাতি জনগণ কি করবে? আপনি কি বলতে পারবেন জনগণ এটা করবে, জনগণ ওটা করবে? আপনি যাকেই বিশ্বাস করে ঢুকাবেন সেই শালাই মুনাফি করছে। 13 বছর বয়সে যা বলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং কিছু হয় নাই, এই জন্য দায়ী আমরা। আমরা ঠিক করি না, আমরা সিস্টেম অবকাঠামো ঠিক করি নাই। আমাদের সুযোগ ছিল, হিউজ সুযোগ ছিল, সংবিধান, নির্বাচন সবকিছু ঠিক করার, করি না। এখন বিএনপির দোষ দেন, অনেকে বিএনপির দোষ। আমি বলি না বিএনপির দোষ। আজকে যদি বিএনপি দেশে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মানুষ হত্যা করে, এই করে সেই করে, এটার জন্য বিএনপি দায়ী নয়, এটার জন্য দায়ী জনগণ। কেন? 1.5 বছর সময় ছিল, যেই শহরের বাচ্চারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতায় গিয়েছে, সেই শহরের বাচ্চারা আকাম কুকাম করেছে। আর সবচেয়ে বড় এই 24 গণঅভ্যুত্থানটাকে পুটকি মারছে, যেটাকে বাংলা ভাষা বলে, গণঅভ্যুত্থানকে ধ্বংস করছে, ডেস্ট্রয় করছে এই এনসিপির শালারা। তারা কি করছে? সকল ক্রেডিট নিজেরা নিয়ে গেছে। তো করছে এটা সার্বজনীনভাবে, ছাত্র জনতা, দেশের জনগণ, দেশের মানুষরা জীবন দিয়েছে। তাদের উচিত ছিল এখানে এই ভারতের আগ্রাসন আধিপত্য এই বিষয়গুলো নিয়ে কাজ করার। এরা তো অনেকে ছাত্রলীগ ছিল, এখন শুনি এই যে সাজিদ সালাম নাকি ছাত্রলীগ ছিল। ওরা আবার এনসিপি নাইট বলে আমরা আওয়ামী লীগের মধ্যে যারা ভালো তাদেরকে আমরা পুনরায় রাজনীতি নিতে চাই। তাহলে আমার প্রশ্ন, 1971-এ পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছিল, যারা ভালো ছিল, অনেকে তো বাংলাদেশে মানুষকে হত্যা করে নাই, নির্যাতন করে নাই, অনেকে ভালো ছিল, তাহলে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনি। বা এমনও তো হতে পারে পাকিস্তানের সবাই আমাদের সাথে খারাপ করে নাই, অনেকে তো ভালো ছিল, তাদের সাথে আমরা সম্পর্ক করি, বলতে পারবেন? ওইটা বললে চেতনায় আঘাত লাগে। তাহলে 24-এর চেতনা এনসিবির ভিতরে নেই। যদি থাকতো, এনসিবি নাই তখন এই কথা বলতে পারতো না। আওয়ামী লীগের মধ্যে যারা ভালো ছিল তারাও চাইলে এনসিবিতে যোগদান করতে পারেন। শহরের বাচ্চা কি বলছে, পুরো জাতির পুটকি মেরে দিচ্ছে। হয়তো মাফ করবেন, ভাষা বেরিয়ে যাচ্ছে আমার মুখ থেকে, কষ্ট লাগে এই বিষয়গুলো যখন শুনি। এনসিবি প্রত্যেকটা জায়গায় জুলাইকে ধ্বংস করেছে। এনসিবি হচ্ছে জুলাই এর ধ্বংস করার প্রথম মাধ্যম। এনসিবির যে রাজনৈতিক দলটা, এটা অচিরেই ধ্বংস হবে, বদ্ধ। কারণ জুলাই যুদ্ধের বন্ধ এটাতে আছে। এরা প্রচুর টাকা বানাইছে। আরে ভাই, টাকা প্রচুর না, আরো বানাইতে আমাদের কোনো আসে ভাই। দেশটারে এই যে আমি একটা কথা বললাম, এই ভারতের আগ্রাসন আধিপত্য, সামরিক শক্তিকে চুক্তি করা, অর্থনৈতিক চুক্তি, নির্বাচন কমিশন ঠিক করা, সংবিধানকে ঠিক করা, প্রশাসন ঠিক করা, মিডিয়া ঠিক করা, করাপশন 0 করা, তার সামরিক শক্তি বৃদ্ধি করা, এরপরে রাষ্ট্রের অবকাঠামোগুলো ঠিক করা, এই যে বিষয়গুলো বললাম, এগুলো তো আমরা করতে পারি না 1.5 বছরে। আমাদের মতো সমন্বয়ক যারা ছিল 1.5 বছরে দেশে গ্রামে, কুত্তার মূল্য ছিল, আমাদের 1.5 বছরের কোনো মূল্য ছিল না। কারণ দেশ গ্রামে থাকার কারণে শহরে থাকে, শহরের বাচ্চা সমন্বয়কের বালসাল মাথার চুদার কোটি কোটি টাকা রেখে চাঁদাবাজি করছে। আমাদের করছে কেন? আমরা জুলাই করছি, আমরা কেন মানুষের থেকে চাঁদাবাজি করবো, মানুষের উপর হামলা করবো কেন? মানুষের টাকা পয়সা খাবো, কারণ মানুষের টাকা পয়সা খাওয়া হারাম, মানুষের হক কেন খাবো আমরা? এই কাজগুলো করেছে এনসিপির তারা। এরা এখন বিভিন্ন কার্যক্রম করছে। এই যে জামাত ইসলামের সাথে আমাদের এত ভালো সম্পর্ক ছিল না, কোনোদিন ছিল না জামাত ইসলামের সাথে সম্পর্ক। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদেরকে জামাতের লোকেরা বিভিন্নভাবে আপ্যায়ন করেছে, সম্মান করেছে, রেসপেক্ট করেছে। আমরা এই জন্য জামাতকে পছন্দ করি। জামাতকে রাজা কেন? বাল রাজা কেন? জামাতের কেউই রাজা কেন? আমি নিজেও জামাতকে ভোট দিয়েছি এবং আমার এলাকায় জামাতের হয়ে কাজ করেছি। আমার ভালো লাগে জামাতের হয়ে কাজ করতে, বিকজ ওদের কার্যক্রম অনেক ভালো, ওদের সততা, নিষ্ঠার, সম্মান। আপনি জামাত করতে হলে দালালি করেও কোনো লাভ নেই, চারতেও পারবেন না। জামাত যাকে যোগ্য মনে করে তাকে দেয়। জামাতকে আমার পলিসি ভালো লাগে এবং জামাতের মধ্যে এডুকেটেড পার্সন খুবই বেশি। আপনি বার করেন তো কোনো একটা দলে এত এডুকেটেড পার্সন আছে? দালাল আরে এমন দল বাংলাদেশে দেখেছি, এখনো আছে, নিজের ত্যাগী নেতা কর্মীদেরকে সম্মান দেয় না, ওই প্রতিবন্ধী রোহিঙ্গার সম্মান দেয়। তো এই বিষয়গুলো খুব কষ্ট লাগে। আজকে বাংলাদেশের এই যে শোচনীয় সময়, যেই ক্ষমতায় আসতো, জামাত আসতো, এনসিপি আসতো, বিএনপি আসতো, যেই আসতো, সে আজকে ভালো কিছু করতে পারতো যদি 1.5 বছর ডক্টর ইউনূস কাজ করতে পারতো। এই ডক্টর ইউনূস কাজ করতে পারে নাই। এই এনসিপি শালারা কোনো ক্ষেত্রে, আপনার এনসিপি যারা আছে এরাই তো জুলাইয়ের ক্রেডিটটা নিয়েছে। এরা চাইলেই প্রত্যেকটা সেক্টরে কাজ করতে পারতো এনসিপির তারা, এরা কাজটা করে নাই, এদের দোষ। এদের জন্য আজকে জুলাই এদের জন্য ধ্বংসের পথে। জুলাই আজকে ধ্বংস এবং বিভিন্ন অপবাদ এবং বিভিন্ন বাজে কথা, এদের জন্য জুলাইকে আজকে সত্য হচ্ছে। আজকে বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতার সময়টা যে ভালো যাবে কখনো, জামাত ক্ষমতায় আসছে যে ভালো সময় যেত, কখনো যেত না। এখন আমি জামাত করে আমিও বিএনপির পাশে থাকবো, তারেক রহমানের পাশে থাকবো, কারণ তার একটা কথাই যথেষ্ট, সবার আগে বাংলাদেশ। এই জন্য আমরা তার পাশে থাকবো। এই যে এই আপনার বিএনপি SGF-70 থান্ডার করছে, ভালো প্রকল্প নিচ্ছে। কিছুদিন আগে আমি নিজে বিএনপির সমালোচনা করেছি। বাংলাদেশের ক্রুডেল যেই কারখানাটা, এটা বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি ক্রুডেল আমরা ক্রয় করে ভারতকে ভারত শোষণ করে আমাদেরকে দেবে, ভুলও দিত না। আমরা যদি দেখি ক্রুডেল যদি 100% 10% দিব করে ক্রুডেল শোষণ করা, তেল, গ্যাস, অক্টেন সব ভারত থেকে। ভারত হলো চুরের করে চোর। হাসিনা যখন ক্ষমতায় ছিল, হাসিনা ভারতের রোবট, ভারতের পুতুল ছিল। হাসিনাকে ভারত না করে দিয়েছে করোনা টিকা কেনার জন্য। আমরা
করোনা টিকা আমেরিকা থেকে ক্রয় করতে ছিল, মানে হাসিনা ক্রয় করছিল করোনা টিকা আমেরিকা থেকে, ফট করে ভারত বলে আমার থেকে ক্রয় করো, আমি তোমাকে দেবো, দিব বলে ভারত ফট করে না করে দেয়, আমি তোমাকে দিব না। তখন চায়না আমাদেরকে করোনা টিকা দিতে আসছিল, এবং চায়নার সাথে একটা গোপন চুক্তি, যেটা বলে আমার এবং তোমার ভিতরে এমন একটা গোপন চুক্তি হবে, যেটাকে পাইকারি চুক্তি বলি আমরা বাংলা ভাষায়, পাইকারি চুক্তি, যে ভাই আপনার সাথে আমি দেবো, আপনার বেশি মাল নেবো, আপনি আমাকে কম কম লাভ করবেন, আপনি অল্প সময় আমার কাছে অনেকগুলো মাল বিক্রি করতে পারেন, লাভ কিন্তু কম করবেন, আপনার সাথে আমার সম্পর্কটা ভালো থাকবে, আমি আপনার থেকে কেনাকাটা বেশি করবো, এই জিনিসটাকে বলে পাইকারি চুক্তি। তো এটাকে পলিসির ভাষায়, কূটনৈতিক ভাষায় অনেক কিছু বলে। এই চুক্তিটা করে বাংলাদেশ করছিল। প্রথম আলোর এক সাংবাদিক চুতমারানি, মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে, মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে। প্রথম আলোকে এক মহিলা সাংবাদিক স্বরাষ্ট্র স্বাস্থ্য অধিদপ্তর থেকে চুক্তিটার পত্র চুরি করে ভারতকে দিয়ে দিয়েছিল, হককে দিয়ে দিয়েছিল। প্রথম আলো যত সাংবাদিক রয়েছে সব রয়্যাল এজেন্ট। এবং কি এই তারেক রহমানকে 111 সময় তার উপর নির্যাতন নিপীড়ন চালানোর জন্য, তার মায়ের উপর নির্যাতন নিপীড়ন চালানোর জন্য যেন তারা বাংলাদেশ থেকে বেরিয়ে যায়, তারেক রহমানের মা এবং তারেক রহমান বাংলাদেশ থেকে বেরিয়ে যায় নির্যাতন নিপীড়ন চালানোর জন্য, তারেক রহমানের উপর পাশবিক নির্যাতন চালানোর জন্য ডেইলি স্টারের মাহফুজ আলম এবং প্রথম আলোর মতিউর জিজিএফআই এবং সেনাবাহিনীকে চাপ প্রয়োগ করেছে তাদের উপর নির্যাতন চালানোর জন্য। অথচ আমার তারেক রহমানের এই বিষয়গুলোর প্রতি রাগ হয় যখন মতিউর, তারপরে ডেইলি স্টারের মাহফুজ আলমের মতো, মানে আমি আর গালি দিতে পারতেছি না, প্রচুর গালি দেওয়ার হচ্ছে, কারণ এটা ভিডিওটা আমি ছাড়বো তো মানুষ দেখবি। তো এই ব্যক্তিরা যখন তারেক রহমানের সাথে দেখা করে, তার সাথে কথাবার্তা বলে, আমাদের খুবই কষ্ট লাগে। কোন প্রথম আলো, কোন ডেইলি স্টার, যে প্রথম আলো খালেদা জিয়াকে বাজে কথা বলেছিল, যে প্রথম আলো খালেদা জিয়ার ব্যঙ্গচিত্র করেছিল, যে প্রথম আলো বিএনপিকে নিয়ে বাজে কথা বলেছিল, যে প্রথম আলো তারেক রহমানকে উপাধি দিয়েছিল খাম্পা তারেক বলে, যে প্রথম আলো তারেক রহমানকে একজন লুথার কিং বলে উপাধি দিয়েছিল, যে প্রথম আলো বিএনপিকে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে উপাধি দিয়েছিল, যে প্রথম আলো বিএনপিকে একটি জঙ্গিবাদী দল হিসেবে উপাধি দিয়েছিল, এই প্রথম আলো গ্রেট হামলার প্রথম আসামি তারেক রহমানকে বানিয়েছিল, এই প্রথম আলো বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাচ্ছে বিএনপি জামাত বলে তকমা দিত, সেই প্রথম আলোকে আপনারা আপনাদের কাছে নিয়ে গেছেন, আমাদের অনেক কষ্ট লাগে। প্রথম আলো ডেইলি স্টার দুইটাই এক, প্রথম আলো তো বাংলা ভাষণ বাংলাদেশে, আর ডেইলি স্টার ইংলিশ ভাষণ, দুইটাই মাদার কোয়ালিটির পত্রিকা, নিউজ পেপার বলা যায়। তো তারেক রহমান স্যারকে বলবো এই মুহূর্তে দেশের অবস্থা খুবই শোচনীয়, দয়া করে দেশের জন্য, জাতির জন্য, কমের জন্য আমরা সকল ঐক্য হয়ে এই সংকটময় এবং এই ভারতের আগ্রাসন আধিপত্যময় সময় আমরা ঐক্য ধারণ করি, এটাই রাষ্ট্রের জন্য কল্যাণ হবে, জাতির জন্য কল্যাণ হবে। আমি তারেক রহমান স্যারকে বলতে চাই, যদি কখনো সুযোগ হয়, আমি যদি কোনোদিন ওনার সাথে দেখা করতে পারি, আমার ইচ্ছা তারেক রহমান স্যারের সাথে দেখা করার। তার ইচ্ছা ছিল বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দুজন, একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আরেকজন হচ্ছে আপনার লুৎফুর রহমান, দুজন আলেমের সাথে দেখা করার আমার প্রচন্ড ইচ্ছা ছিল। তারা মারা গেছে। তারপর বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার ইচ্ছা ছিল, তিনাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। এখন তারেক রহমানের রয়েছে, আরও অনেক ব্যক্তি রয়েছে, যেমন আমির জামাতের সাথে আমার দেখা করার খুব ইচ্ছে। তারপরে তারপরে তারেক রহমান স্যারের সাথে দেখা করার ইচ্ছে। আমার কথা হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ, সকল রাজনৈতিক দল, রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক থাকবে, আমি জামাত করবো, আমি বিএনপি করবো, আমি সব করবো, মনে রাখতে হবে আমি বাংলাদেশ, আমি জনগণ, আমি বাংলাদেশ, আমাকে এটাই মনে রাখতে হবে। আমাকে বললে হবে না আমিও জামাত করবো বিএনপি করে, না, আমরা সবাই বাংলাদেশ। ভুল ত্রুটি আমাদের তো হবে, এটা সংশোধন করতে হবে। পাশাপাশি আমাদের দলীয় যেই উগ্র কোনো ব্যক্তি যদি থাকে তাকে সংশোধন করতে হবে দলকে, কারণ এখন বিএনপি ক্ষমতায়, তাকে আমরা সহযোগিতা করতে হবে। 5 বছর ক্ষমতায় থাকবে, তাকে ক্ষমতা রাখতেও আমরা চাই, 5 বছর যেন ক্ষমতায় থাকতে পারে সেটাও চাই, তাকে সহযোগিতা করতে চাই এবং দেশের জন্য সেই জন্য কাজ করে সেটাও আমরা চাই। তা আল্লাহ যেন বাংলাদেশকে কবুল করে, এটাই চাই। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ওসমান হাদি রহমুল্লাহ জিন্দাবাদ, আরমান ফাহাদ ভাই জিন্দাবাদ, যারা আমাদের শহীদ কাফেলার ভাই, তারা আমাদের দেশের সন্তান। তারা যেমন আপনাকে যদি এখন প্রশ্ন করি যে আপনি বাংলাদেশে, আমাকে যদি কেউ প্রশ্ন করে তুই বাংলাদেশের কয়জন ব্যক্তিকে প্রশ্ন করো, অধিকাংশ জামাতের দিকে যাবে, অনেকে যাবে, কিন্তু যাবি বিপির সর্বপ্রথম যাবে খালেদা জিয়া, তারপর তার আগে যাবে জিয়াউর রহমান, তারপর খালেদা জিয়া, তারেক রহমান, তিনটাই একই সূত্রের ধারা, বাংলা আমার পছন্দের ধারা। তারপরে হচ্ছে লুৎফুজ্জামান বাবর, তারপর আমার পছন্দ হচ্ছে নিজামি, এই যে বিএনপির এমপি, আর এই নিজামি না, ওনার নামটা খেলা আসছে না, পেটে আসতেছে না, আপনার মুখে আসতেছে না, নামটা খেলা আসছে না, ওনাকে সহ আরো অনেককে পছন্দ করি। এই যে এখন বিএনপির অনেক সুন্দর কথা বলে, যে স্পিকার একজন হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা, আরেকজন হচ্ছে আইনজীবী, ওই আইনজীবী নামটা আমার খেলা আসছে না, স্পিকার বর্তমানে, তার কথা বাচ্চা অনেক সুন্দর দেখছি, তাকে ভালো লাগে। ভাই আমার কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য কাজ করবে, করাপশনকে 0% করবে, তাকে আমার ভালো লাগবে। সে যেই হোক, সে জামাত হোক, বিএনপি হোক, যে হোক, কোনো গাদ্দার না হইলে সারে, রাষ্ট্রের ষড়যন্ত্র না করলে, রাষ্ট্রের জন্য কাজ করো, 5 টাকা 10 টাকা আমার কোনো আসে না, আমার কাজ হবে রাষ্ট্রের জনগণ কল্যাণময় করছে কিনা, সেটা দেশের ভালো করছে, ভারতের আগ্রাসন আগেস্টে কিনা, সে ভারতের আধিপত্যের আগেস্টে কিনা, দাদাগিরির আগেস্টে কিনা, সেটা আমার দেখতে হবে। সেটা না দেখে আমি কখনো সামনে যেতে পারবো না। তাই বাংলাদেশকে, জাতিকে খুবই ভালোবাসি। তারেক রহমান স্যারকে বলবো এই সংকটময় সময় আপনি স্ট্রংলি হন, কিছু ইমার্জেন্সি চুক্তি করুন, না হলে দেশ জাতি সবাই বিপদে পড়তে হবে।